প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে গতকালকে যেমনটি বলেছিলাম, আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হবেন লন্ডন থেকে লন্ডন যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক। আপনারা সবাই তাকে চিনেন। আরেকজনকে আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। তিনি ক্যামেরার পেছনে থেকেই সবসময় কাজ করতে পছন্দ করেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি মালিক ভাই, আমরা সরাসরি প্রশ্নে যাই। অনেকক্ষণ থাকার কথা ছিল আজকে, তবে মালিক ভাইয়ের একটু রাশ আছে, যে কারণে খুব দ্রুত শেষ করতে হবে আমাদের। কি হচ্ছে তলে তলে, কি হচ্ছে ওবায়দুল কাদেরের কথা অনুযায়ী একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে স্পেশালি আমাকে লন্ডন থেকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং আপনার শো খুব সবাই মোটামুটি দেখে, এবং আমাদের মধ্যে আমাদের নেত্রী উনি খুব স্পেশালি উনি মানবাধিকার কর্মী, এবং উনি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। ওনাকে সবাইকে আসসালামু আলাইকুম। তাকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আশা করছি আল্লাহ তাআলার গায়বী মদত আসবে, এবং আমরা অচিরেই আমাদের নেত্রীকে আমাদের মাঝখানে সুস্থভাবেই আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে যে একটা জিনিস আপনাকে বলি, যে মানুষ যখন একটা মুরগি জবাই দিলে দেখবেন যে মরার আগেও মানে মরার আগেও 1 মিনিটের মতো চাটাচাটি করে। তো বর্তমান পরিস্থিতি তাই হয়েছে। আওয়ামী লীগ ওদের পায়ের নিচে মাটি নাই, কারণ ওরা দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ স্পেশালি এখন নো মোর ডেমোক্রেটিক পার্টি। আওয়ামী লীগ একটা ডিকটেটর হয়েছে, এবং এই ডিকটেটররা যখন দুর্বল হয় তখন অতিরিক্ত কথা বলে এবং বিভিন্ন জায়গায় তারা দৌড়ায়। এর আগে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল যে আমেরিকা আর প্রেসক্রিপশনে আমরা কোনো ধরনের নির্বাচন করব না। আবার দেখা যায় যে অন্যদিকে আইসা আমেরিকাকে তেল ইউকে বিভিন্ন দেশে, এবং ওনাদের যে নতুজানু ফরেন পলিসি, সেই বিষয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওনারা আজকে মূল গভীরে যেতে হবে, যে বাংলাদেশে এই স্বাধীনতা এখন কিন্তু আমাদের মাঝে নাই। আমরা এখন পরাধীনতায় ভুগছি। কারণ বাংলাদেশের আপনার এই যে গণতন্ত্র, কারণ বাংলাদেশের গণতন্ত্র তো যদি ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে, ইন্ডিয়া যেভাবে শেখ হাসিনাকে দেশ দখলের জন্য হাসিনাকে এজেন্ট হিসাবে ব্যবহার করছে, এটা বুঝতে হবে বাংলাদেশের জনগণ। এবং সেইখানে তারা মানুষকে এক ধরনের আপনার ম্যাজিক করার চেষ্টা করছে, যে একদিকে আমেরিকাকে তারা বলে কোনো সময় আমেরিকার এম্বাসেডারকে তাদের সেক্রেটারি জেনারেলও বলেছিল যে কাজের মেয়ে মর্জিনা, ওনার নাম ছিল মর্জিনা, কিন্তু ওনারা ক্রিটিসিজম করে বললেন যে কাজের মেয়ে মর্জিনা। এবং এইভাবে তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা চ্যালেঞ্জ করছে। একদিকে তারা চ্যালেঞ্জ করে, আবার অন্যদিকে তাদের পাও চাটার চেষ্টা করে, এবং তারা লবিস্ট সৃষ্টি করেছে। বিশেষ করে তারা একবার ট্রাই করে ব্যর্থ হয়েছে। ব্রিটিশ সাবেক পররাষ্ট্র প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার, উনাকেও বাংলাদেশে তারা একাধিকবার নিয়েছে, এবং তারা তাকে লবিস্ট হিসাবে তাকে নিয়োগ দিয়েছে। কিন্তু সে ফেলিওর, বিকজ ব্রিটিশ ডেমোক্রেসি ইজ এ ভেরি স্ট্রং, এবং ব্রিটিশ জনগণ সেইখানে আপনার এই বাংলাদেশের আমরা প্রায় এইখানে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আমরা এই দেশে বিশাল বড় ট্যাক্স পেয়ার, এবং আমাদের প্রায় এই যে অলমোস্ট 15,000 সকল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা এটা বাংলাদেশি ওনার, এবং আমরা সেইখানে বিলিয়ন স্টার্লিং প্রবাসীরা আমরা
সেইখানে কন্ট্রিবিউট করি, এবং তাদের আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের পক্ষের দল, এবং মুক্তিযোদ্ধাদের আমরা মুক্তিযুদ্ধের আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এবং সেই বিষয়ে আমরা প্রবাসীরা এখানে খুব শক্তিশালী অবস্থান নিয়েছে। উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি যে ইভেন গত 29শে অগাস্টে লন্ডনে প্রায় 30,000-এর মতো, এর চেয়েও বেশি বাংলাদেশি মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা ব্রিটিশ ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা ঘেরাও করেছিলেন, এবং তারা যেটা দেখতে চান যে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামে 1971 সনে যেভাবে প্রবাসীরা দেশের মুক্তিযুদ্ধের পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার পরে প্রবাসীরা সেই দিন বিলিয়ন বিলিয়ন পাউন্ড তারা ইন্ডিয়াকে ডোনেট করেছে, মানে এই মুক্তিযুদ্ধে ইন্ডিয়াকে তারা, আমরা মুক্তিযোদ্ধারা আমাদের পয়সার অস্ত্র কিনা, ইন্ডিয়ার কোনো কন্ট্রিবিউশন সেইখানে ছিল না, আমাদের পয়সায় পোশাক দেওয়া, আমাদের পয়সায় লঙ্গরখানার পয়সা, খাওয়ার পয়সা দেওয়া প্রবাসীরা, এবং সেই দিন হ্যাঁ আমরা ভারতকে হোটেল হিসাবে ব্যবহার করেছি। এটা ব্যবহার করার রাইট পৃথিবীর সব জায়গায় আছে। আজকে ইন্ডিয়া বিভিন্ন ভাবে এবং শেখ হাসিনা তাদের এজেন্ট হিসাবে প্রথম মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করে তারা বলে পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ ছিল 71, এটা আমরা কন্ডেম করেছি। এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই বাংলাদেশিরা, প্রবাসীরা, এটা 95% আপনার এটা বিএনপির পক্ষের শক্তি। এবং সেই দিন আপনার শেখ হাসিনা যখন আসছিলেন দেখতেন যে হাজার হাজার নেতাকর্মী তাকে ঘেরাও করে রেখেছিল, এবং সেই পিছনের দরজায় পরে পালিয়ে যেতে বাধ্য করেছে। এবং দেখবেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সবচেয়ে অবাক, যেখানে বাংলাদেশের পতাকা থাকার কথা সেইখানে দেখবেন যে ভারতের পতাকা ওনার ফ্ল্যাটের সামনে, এবং লন্ডনে 100,000 পাউন্ড ওনাদের পেনাল্টি দিতে হয়েছে ক্লারিস হোটেল, এবং ক্লারিস হোটেল বিকজ ওই যে রাত্রে 3টা পর্যন্ত আমরা তার অবস্থান নিয়েছিলাম, এবং সেই কারণে 100,000 পাউন্ড তারা ফাইন দিতে হয়েছে। এবার ক্লারিস হোটেল, হিলটন হোটেল, লন্ডনের কোনো 5 স্টার হোটেল তাকে দেয়নি, ক্যান্সেল করে দিয়েছে প্রত্যেকটা বুকিং। পরে তারা শেখ হাসিনা পরে ইন্ডিয়ার একটা ফ্ল্যাটে, তাজ হোটেলের পিছনে, সেই ফ্ল্যাটে ওনাদের সেই 2-3 দিন উনি ছিলেন। তো বিষয়টা হচ্ছে যে এই আওয়ামী লীগ, ওই যে ওনাকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, ওনারা হচ্ছে ইন্ডিয়ার পেইড, এবং তারা ডাবল স্ট্যান্ডার্ড, এরা নিজের সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। উদাহরণস্বরূপ আপনার রক্ষী বাহিনী সৃষ্টি করে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা ধ্বংস করেছিল আফটার লিবারেশন। এখন বাংলাদেশে প্রথম শেখ হাসিনা আসার পরে ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য আমাদের কৃতি সন্তান বিডিআর মেসাখার করে আমাদের জেনারেল শাকিল এবং আমাদের কর্নেল গুলজার এবং অগণিত সেই মিলিটারি, যেটা ইভেন কোনো 71-এ স্বাধীনতা সংগ্রামের সময় এত মিলিটারি আমাদের তারা জীবন দিতে হয়নি। দেশের ভিতরে ভারতীয় কমান্ডো, এই বিষয়টা এসে শেখ হাসিনা নীরব ছিল। এই কারণে হাসিনা হচ্ছে এজেন্ট অফ ইন্ডিয়া, এবং সেই ইন্ডিয়ান এজেন্টকে আপনার তারা ওইদিকে ইন্ডিয়া বলেছে তারা লবি, ইন্ডিয়ান লবি এবং আমেরিকায় তারা এসে লবি করে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থতার কারণ হচ্ছে আরেকটা জিনিস আপনাকে বলি যে এই যে তাদের এই যে প্রপাগান্ডার মেশিন, আওয়ামী লীগ এত বড় মৃত্যুকের দল, তারা মানে একটা মিথ্যাকে বারবার বলে তারা এটা সত্ত্বে বাংলাদেশের জনগণকে তারা কনফিউজ করছে। এবার অবশ্য জনগণ তারা টের পেয়েছে যে আওয়ামী লীগের হাতে এমন একটা মেশিন, যে তারা সবসময় মেশিনের অসত্য কথাগুলি যখন বলে, এটা মনে হচ্ছে যে ওইদিকে সত্যে পরিণত হচ্ছে, আবার মিথ্যা কথা, সত্য কথা যদি বলে তা আবার মিথ্যায় পরিণত হচ্ছে। এটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সত্যিকার অর্থে তারা নিজেরা বলে যে তাদের ব্লাড হচ্ছে বিদেশি ব্লাড, এবং তারা বলে তারা অ্যাকচুয়ালি ধর্ম প্রচারের জন্য নাকি তারা বাংলাদেশে শেখ মুজিবুর রহমান আসছেন। যদি এটাই সত্য হয়ে থাকে যে বিদেশি ব্লাড, এটা আমি তাদের সাথে দ্বিমত করব না। কারণ এই কারণে দ্বিমত করব না, আমার ফাঁসি চাই বইয়ে দেবদাসের একটা কাহিনী আছে। এই দেবদাসের কাহিনীতে আমরা যতটুকু জানি,
যে শেখ মুজিবুর রহমানের বাবার নাম ছিল দেবদাস। এটা ওনারা এখন অন্যভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারা বলছেন যে ওই বিষয়টা আমি বলতে চাই না, বলবো না। বাট আগামীতে, কারণ ওনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার প্ল্যান করছে। আবার তারা হাসিনা তো এই দিনও বলেছে যে দেখবেন যে কোনো সময় তার মৃত্যুর সংবাদ ঘটতে পারে। আমরা মানুষ মরণশীল, আমরা বিশ্বাস করি যে জীবন মরণ আল্লাহর হাতে। বাট কোন ধরনের এই যে কনস্পিরেটররা, তারা আজকে বাংলাদেশের সেই এই গণতন্ত্র হত্যাকারী, মধ্যরাত্রি নির্বাচনকারী এবং মাফিয়ার প্রধান এই হাসিনা, এবং সে মাফিয়া প্রধান দেশকে তারা লুট করে ফেলছে। বাংলাদেশে অর্থনৈতিকভাবে আফটার লিবারেশন ৭৪ মানুষের দুর্ভিক্ষ দেখেছেন। হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ বটমলেস বাস্কেট। শেখ মুজিবুর রহমান বলেছিল সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি। এবং উনি আওয়ামী লীগকে চুর হিসাবে আখ্যায়িত করে তার দলকে ব্যান্ড করে দিয়েছিল এবং উনি পরে বাকশাল সৃষ্টি করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দেওয়ার পরে আব্দুল মালিক উকিল তখন উনি একটা পিটিশন দিলেন যে আমরা আওয়ামী লীগে ফিরে আসতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ওনারা নাকে খোদ দিলেন এবং বললেন যে আমরা ডেমোক্রেসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ডেমোক্রেট ছিলেন এবং উনি এই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আজকে সেই আওয়ামী লীগের আগের মতো তখনকার আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা ইভেন এক পর্যায়ে তো তারা শেখ মুজিবকে হত্যা করেছে এই আওয়ামী লীগেরা। মুস্তাকের ক্যাবিনেট কারা ছিল? আওয়ামী লীগই ছিল। এবং আওয়ামী লীগের তারা 3-4 আমরা আজকে ওই বিষয়ে ওইদিকে যাচ্ছি। আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে আপনি এখানে আসার পরেও আপনাকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল, তারপরে ভেতরে ভেতরে আমরা অনেক কিছুই শুনছি, যে কথাগুলি আমরা আপনার কাছ থেকেই শুনতে চাই যে বাংলাদেশে প্রশাসন এখন আশ্বস্ত হতে চায় যে এই সরকার যাবার পরে আমাদের নতুন বাংলাদেশে যে সরকার আসবে সেটা কারা আসবে সেটা আমি এখন আর এখানে বলতে চাচ্ছি না। সত্য সেটার নিশ্চয়ই একটা পার্টে তো আপনারা আছেনই, মানে সবচেয়ে সবার আগে দৌড়ে তো আপনারা এগিয়ে আছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই প্রশাসনের মানুষজন অনেকেই তারা বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাদেরকে সব হত্যা করা হবে প্রতিদিন। এই শামীম ওসমান এদিন সবশেষ একটা সংখ্যা বলেছেন 65,000, এর আগে তারা 10 লাখ, 5 লাখ, 1 লাখ নানান সংখ্যা বলেছেন। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে প্রশাসনের এই লোকদের ভেতরে আওয়ামী লীগ যে গুজব ছড়ানোর চেষ্টা করছে সেটার মানে জবাব কি হবে? আমি আপনার কাছ থেকে এই কথাগুলি শুনবো। একটু রীতা আপাকে নিয়ে আসি। রীতা আপার সাথে অনেকক্ষণ কথা হচ্ছে না। রীতা আপা, আমি আপনার সব পরিচয় দিতে পারি নাই, যেহেতু আপনি খুব বেশি ভিডিওতে আসেন না। আপনার পরিচয়গুলো একটু দর্শকদেরকে দিয়ে কথা শুরু করলে ভালো হয় সবার বুঝতে। না, আমার তেমন কোনো পরিচয় নেই। আমি একজন সচেতন নাগরিক। আপনাদের সবাইকে সালাম দিয়ে আমি আমার ছোট বক্তব্য রাখতে চাচ্ছি। মালিক ভাইকে বিশেষ করে ধন্যবাদ। উনি আমাদের একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমাদের সঙ্গে থাকেন সবসময়। তো ইলিয়াস, আমি বলতে চাচ্ছিলাম যে এই সরকারের বৈধতা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে এবং আমরা জানি যে আমাদের অনেক নেতৃবৃন্দ বলে যে অবৈধ সরকার। তো এটার পেছনের কারণটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তার আগে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে আলবার্ট কামুর কথা। উনি একটা খুব ভালো কথা বলেছিলেন। উনি বলছিলেন যে পিস ইজ দ্য অনলি ব্যাটল ওয়ার্থ ফাইটিং ফর। শান্তির জন্যই শুধুমাত্র যুদ্ধ করাটা মানে যথাযথ, এরকম একটা অর্থ হয় এটা। তো সেটার পরিপ্রেক্ষিতেই বলতে চাই। এবং মালিক ভাই যে কথাগুলো বললেন অত্যন্ত বাস্তবমুখী, যদিও এটাকে মানে অনেকে হয়তো বলবে যে মালিক ভাই যেহেতু বিএনপির একজন বিশিষ্ট নেতা, তো সুতরাং সেই অর্থে হয়তো অনেকে ওনাকে দলীয় বলতে পারে, কিন্তু এটা কিন্তু বাস্তবমুখী। এবং এটা যদি কেউ গবেষণা করে পরবর্তী সময়ে, আমার মনে হয় এগুলো খুব পরিষ্কারভাবে বেরিয়ে আসবে যে ভারত কিভাবে আমাদের প্রশাসন এবং আমাদের পুরো মানে দেশটাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে। আর বিশেষ করে এই আমাদের যে বর্তমান গত আপনার এই 15 বছর ধরে যিনি আমাদের ক্ষমতায় আছেন, যিনি প্রধানমন্ত্রী নামে যাকে আমরা অবৈধ বলে থাকি, তো তিনি কিভাবে ভারতের পারপাসটা সার্ভ করছেন এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। তবে শাসনতান্ত্রিক কতগুলো ব্যাপার, যেহেতু বৈধ অবৈধ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই জন্য এই কথাটা বলা দরকার যে এই সরকার কেন অবৈধ। যেটা আমরা সাধারণভাবে বলে থাকি সেটা হচ্ছে যে উনি অবৈধ এই কারণে যে উনি ভোটটা সুষ্ঠুভাবে করেনি।
উনি দিনের ভোট রাতে করেছেন, এবং 14 সালে যেটা উনি ভোটটা করেছিলেন সেটা উনি করেছিলেন কি 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি নির্বাচিত করিয়ে নিয়ে এসেছিলেন। ওটা কোনো নির্বাচনই হয়নি, কিন্তু ওনার একটা উক্তি ছিল, উনি বলেছিল যে 14 সালের নির্বাচন শেখ হাসিনা বলেছে যে এটা সাংবিধানিক নিয়ম রক্ষার নির্বাচন, আমরা সমবচনতার ভিত্তিতে আরেকটি নির্বাচন করব। এই যে উনি যে কথা রাখে না, দেখেন প্রমাণ হয়েছে কতবার। তারপরে 18 সালে যখন আরেকটা কি বলবো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যে নির্বাচনটা করবার তারা পরিকল্পনা বা একটা ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন, সেখানেও দেখা যায় এই একটা জাতীয় একটা ফ্রন্ট হলো না, ঐক্য ফ্রন্ট হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। সেখানে বিএনপি একটা মুখ্য ভূমিকায় ছিলেন। মূলত বিএনপি এই ঐক্য ফ্রন্টের মূল কম্পোনেন্ট বা মূল রাজনৈতিক শক্তি ছিল, এবং বিএনপিকে কিভাবে নাজেহাল করলো তারা 18 সালে নির্বাচনের আগে বললো যে আপনাদের সবকিছু মেনে নেব, যা খান এই সেই বলে 7 দফা দিল বিএনপি। শেষে 1 দফা দিল যে বেগম জিয়ার মুক্তি, সেটা পর্যন্ত তারা মানলো না, এবং নানান ছল চাতুরি করে বিএনপিকে তারা বাধ্য করলো 18 সালের নির্বাচনে অংশ নিতে। তো এগুলো এইটার যে মূল প্ল্যান গুলো, এগুলো আমার ধারণা যে এগুলো অন্য জায়গা থেকে হচ্ছে। আমরা যে শেখ হাসিনাকে যে কৃতিত্ব দিয়ে থাকি যে চাতুরতা করছে, এটা করছে, আমার মনে হয় না উনি এটা ডিজার্ভ করেন। কারণ এই সবকিছুই তৈরি করা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা যিনি এই সরকারকে মানে আপামর ভাবে পৃষ্ঠপোষকতা করছে। এবং আমরা জানি যে ভারত এখন এবং ভারতের বিভিন্ন প্রচার মাধ্যমগুলো, বিশেষ করে এখন যারা ভারতীয় ছবিগুলো হচ্ছে, সেখানেও বাংলাদেশের রেফারেন্সটা ওরা কিভাবে আছে, এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে খুব সহজেই বোঝা যায় যে ভারতই সরকারকে পরিচালনা করছে। তার অর্থ দাঁড়াচ্ছে যে শেখ হাসিনা একটা পুতুল সরকার। যেটা আমার মনে আছে আপনার স্বাধীনতার পরে যখন শেখ সাহেব ফিরে এলেন, এবং শেখ সাহেব যখন উনি জানুয়ারি মাসে ফিরে এলেন, ডিসেম্বরের মধ্যে উনি একটা কনস্টিটিউশন তৈরি করে ফেলেন, যেটা অসম্ভব এত অল্প সময়। এবং কনস্টিটিউশনের মূল ভিত্তিগুলা হচ্ছে যে জনগণের সম্মতি ছাড়া কোনো কনস্টিটিউশন হয় না। তিনি যাই হোক ডিসেম্বরের মধ্যে একটা কনস্টিটিউশন তৈরি করলো, যেটাকে কথিত আছে, অনেকে বলে থাকে যে এই কনস্টিটিউশনটা আসলে কংগ্রেস, ভারতীয় রাজনৈতিক দল কংগ্রেসের ম্যান্ডেটে বা তাদের এক ধরনের সুপারিশ এবং তাদের ড্রাফটের উপরে এটা তৈরি করা হয়েছিল, যার জন্য দেখা যায় অনেক সংগতি রয়েছে। তো এখন আমরা ওই পুরনো কথাতে না গিয়ে নতুন কথাটাতে চলে আসি, যে কেয়ারটেকার সরকার নিয়ে যে একটা বিতর্ক তৈরি করা হয়েছে, আমরা কতগুলো জিনিস এটাতে অবহেলা করছি এই কেয়ারটেকার সরকারের সাংবিধানিক অবস্থান নিয়ে। তো এখন হচ্ছে কি, কোর্ট হচ্ছে, সুপ্রিম কোর্টকে বলা হয় গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, এবং সুপ্রিম কোর্ট যেই রায়টা দেয় সেটাকে বলা হয় ফাইনাল আরবিটার, ওটাই হচ্ছে কনস্টিটিউশন। এবং এটা আমেরিকান একজন জাজ ছিলেন। আমি সময় কি আছে আমাদের? আমি কি একটু ডিটেলসে যাব নাকি? একটু বলেন, একটু ডিটেলস বলার দরকার আছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ ওরা এই বিষয়টাই বলার চেষ্টা করে যে যে দ্য নেক্সট 2 ইলেকশনস মে ওয়ার্ডটাকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। শব্দটা আসলে এই শব্দটা এটা হচ্ছে জুডিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এবং এই যে আপনার ওই 13 সালের যেটা 15th অ্যামেন্ডমেন্ট, যেটা 15 সংশোধনী, সেখানে বলা আছে যে মে বি হেল্ড আন্ডার under caretaker government the following 2 elections, যেটা 2010 এবং 10তম এবং 11তম নির্বাচনটা তারা বলেছিল যে কেয়ারটেকার সরকারের আওতায় হবে। তো সেখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমেরিকান যে জাজ, কতগুলো জিনিস আছে কনস্টিটিউশনে, সেগুলো হয় যেটাকে বলা হয় সর্বজনীন বা ইউনিভার্সাল। সেইখানে আমাদের আমেরিকায় একজন জাজ আছেন, ওনার হচ্ছে চার্লস ইভাস হকস, Chief Justice of USA once said, "The Constitution is what the Supreme Court says it is." খেয়াল করেছেন? বলছে যে কনস্টিটিউশনটা হচ্ছে তাই যেটা সুপ্রিম কোর্ট বলে। এটা কিন্তু সর্বজনীন, এটা সব দেশের কনস্টিটিউশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমাদের দেশেও তাই। তো এখানে সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়েছিল, আমি যদি প্রথম যেটা বিতর্কিত রায় বলা হয় যেটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট, যেটাতে 13 অ্যামেন্ডমেন্ট 13তম যে সংশোধনী ছিল, যেটা বিএনপির সময় করা হয়েছিল। দেখেন একটা জিনিস আজকে কিন্তু
পয়েন্ট আউট করা দরকার, সেটা হচ্ছে দেখেন বিএনপি যখন রাজনৈতিকভাবে কোনো কমিটমেন্ট করে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে সেই কমিটমেন্টটা রক্ষা করে থাকে, তাই না? তার প্রমাণ আছে। আমি বিএনপি বলেই যে বিএনপির পক্ষে বলছি তা না, এটা হচ্ছে যে দেখেন 2013 যে অ্যামেন্ডমেন্টটা করা হয় 1996 সালে, সেটা করা হয়েছিল কেন? কারণ একটা রাজনৈতিক দাবি ছিল, বিএনপি, জামাত এবং অন্যান্য জাতীয় পার্টি মিলে বিএনপির উপরে চাপ দিয়েছিল যে কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন দেশে সম্ভব না। বিএনপি কিন্তু একটা সংক্ষিপ্ত নির্বাচন করে 96 সালে, করে কেয়ারটেকার সরকারকে আইনসঙ্গতভাবে কনস্টিটিউশনে নিয়ে আসে, অ্যামেন্ড করে আনার পরে তারা পদত্যাগ করে আরেকটা নির্বাচন দেয়, এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় আসে। তো এই যে দেখেন পার্থক্যটা বিটুইন আওয়ামী লীগ আর বিএনপি। এখন দেখেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ করলো কি, যখন ক্ষমতায় আসলো এবং ওনারা যে 2009 সালে বা 2008-এর যে নির্বাচনে ওনারা জিতে আসলেন, এটা তো একটা প্রহসনমূলক। আমরা জানি আমরা তখন কি হয়েছিল, আন্তর্জাতিক একটা গেম চলছিল। এখানে চায়নাকে প্রতিপক্ষ করে পশ্চিমা বিশ্বগুলো কতগুলো প্রয়াস বা কতগুলো সিদ্ধান্তে উপনীত হয়েছিল, চায়নাকে বিতর্কিত করে, এবং চায়নার যে প্রসার হচ্ছিল, চাইনিজ যে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রসার, তারা প্রথমে তো চাইনিজরা সবসময় নন অ্যালাইনমেন্টে বিশ্বাস করতো। তারা কিন্তু কোনো বিদেশের যে কোনো দেশের মানে বহির্বিশ্বের কোনো দেশের ঘরোয়া ব্যাপারে তারা কখনো ইন্টারফেয়ার করতেন না। তো তখন হলো কি, চায়না শুরু করলো একটা নতুন পলিসি। তখন ওনারা বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক, এবং তারা যেটা বলতো যে আমরা হচ্ছি উন্নয়নের সহযোগী হিসেবে আমরা যেসব দেশ পিছিয়ে পড়া দেশগুলো, অউন্নত দেশগুলো, তাদের সহযোগিতা করব। এবং তারা করলো কি, আফ্রিকাতে যেটা শুরু করলো, আমরা জানি তারা আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে তার মধ্যে হচ্ছে আপনি যদি নেপালের কথা ধরেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এখানে কিন্তু দেখা গেছে চাইনিজ একটা অবস্থান নিয়েছিল। তো সেটার কারণে অনেক পরিবর্তনও এসছে এই অঞ্চলে। এবং আফ্রিকাতে গেল, তখন কিন্তু পশ্চিমা বিশ্ব হঠাৎ করে খুব অ্যালার্ট হয়ে গেল চায়নার ব্যাপারে। তারা তখন চায়নাকে কুক্ষিগত করবার জন্য বা চায়নাকে আইসোলেট করবার জন্য ভারতকে তাদের বন্ধু হিসাবে কাছে নিল, এবং মনে করলো যে এই রিজনে চায়নাকে কন্টেন্ট করতে হলে একমাত্র ভারত ছাড়া এটা সম্ভব না। এবং তখন ভারতকে দায়িত্ব দিয়ে দিল দক্ষিণ এশিয়ার এই দেশগুলো, ইনক্লুডিং বাংলাদেশ ভারতের দায়িত্বে চলে গেল। তখন পশ্চিমা দেশগুলো ভারত যা বলছে সেটার সঙ্গে সম্মতি প্রকাশ করছে, কারণ ওটা তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ চলে এসেছিল শুধুমাত্র চায়নাকে কন্টেন্ট করবার জন্য। কিন্তু এই যে বর্তমান সময়ে যখন বাইডেন প্রশাসন আসলো নির্বাচিত হয়ে, তারপরে কিন্তু আমেরিকার একটা পলিসি চেঞ্জ হলো। এই চেঞ্জটার কারণে এখন দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশগুলো ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ এবং অন্যান্য দেশকে দেখতে শুরু করেছে, ভারতের চোখে বা ভারতের লেন্সে আর দেখছে না। এখানে কিন্তু পার্থক্যটা এইখান থেকে শুরু হয়। হ্যাঁ, তো এখন ভারত কি করতে চাচ্ছিল, ভারতের কিন্তু যখন আমাদের তাহলে যেটা মালিক ভাই বললেন যে 71 সালে ফিরে যেতে হয়, 71 সালে যখন তারা বা তারও বহু আগে যখন পার্টিশন হয়েছিল 1947-এ, তখন কিন্তু তখন থেকে তাদের একটা ক্যাম্পেইন কাজ করছে এই রিজনের দেশগুলোকে। এখন তো তারা নির্লজ্জভাবে বলেই দিচ্ছে যে তারা অখণ্ড ভারত চায়, তাই না? যে ব্রিটিশ সময় যে ভারতটা ছিল, কিন্তু ব্রিটিশের প্রকাশ করেছে তারা। হ্যাঁ, এখন ব্রিটিশের আগেই যদি আপনি যান, তখন কি ছিল? তখন যে আমাদের এই অঞ্চলটাকে যদি আমরা মুখ্য হিসেবে দেখি, তাহলে আমাদের কিন্তু সুবা বাংলা বলে যে একটা কনসেপ্ট, বাঙালিরা, মুসলমান বাঙালিরা সেই সময় যে কিভাবে প্রসার এবং অর্থনৈতিকভাবে যে তারা অগ্রসর ছিল, অসাধারণ ছিল, সব থেকে বেশি ট্যাক্স এবং অর্থনৈতিকভাবে উন্নত ছিল সুবা বাংলা। তো সেটাকে কিন্তু ধ্বংস করা হয়েছে একটা সময়ের বিবর্তনে উদ্দেশ্যমূলক ভাবে। ভারত যখন আসলো, ভারতরা কি করলো, এখানে ভাগটা আমরা জানি, কিন্তু এটা খুব গভীর ব্যাপার। সেটা হচ্ছে যে হিন্দু আর মুসলমানের মধ্যে ব্রিটিশরা যখন আসলো, তাদের তো একটা পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। তারা করলো কি, প্রথমে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে শুরু করলো। তার আগে কিন্তু হিন্দু মুসলমানরা এই অঞ্চলে সহ অবস্থান, খুব শান্তিপূর্ণ সহ অবস্থান করতেন। তো ওনারা যে বিভেদ করলো সেটার পরিপ্রেক্ষিতে, এবং হলো কি, মুসলমানদের যে আধিপত্য ছিল তখন, মুসলমান যে সুলতানেট ছিল, যে সুলতানেটটা
ধ্বংস করলো হচ্ছে ব্রিটিশদের সহযোগিতা। ব্রিটিশরা মুসলমানদের আন্ডারমাইন করলো, কারণ মুসলমানরাই তো জমিদারি বলি যা কিছু জমি যতগুলো মানে ভারত উপমহাদেশের। রীতা আপু, আমরা আজকেও পিছনে আপনাকে নিয়ে এককভাবে বসে আমরা একদিন এগুলো নিয়ে একদম গভীরে যাব ইনশাআল্লাহ। আজকে একটু মানে আমি কমেন্ট পড়ছিলাম, সাধারণ মানুষের কমেন্ট পড়ছিলাম, সেখানে তারা মানে আমি খুব মানে একটা সিগনিফিকেন্ট পিপল যেটা বলছে যে বাজারের দাম, আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আমি সেই ক্লিপটা একটু শুনিয়ে তারপরে মালিক ভাইয়ের কাছে যাব। একটু শুনেন কি অবস্থা বাজারের, দেখেন। সিমগুলা কত? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর টমেটো? টমেটো 100। গাজর? 120। 120। লেবু পিস কত? 10 টাকা। 10 টাকা। কি খাইবেন কোন? পটল না? পটল কত? 80। 80 টাকা না? আর ইয়েস সিমলা? 80। তাও 80 টাকা। বেগুন? বেগুন এটা 80 টাকা, এটা 120 টাকা। এটা 80 টাকা, এটা 120 টাকা। 20 টাকা। আর এই যে ঝিঙ্গে 100। বরবটি 100। 100। আর এই যে করলা 120। আর এই ফল শসা 90 টাকা। 90 টাকা। মূলা? মূলা 80 টাকা। 80 টাকা। লাউ কত করে? 50 টাকা কেজি। 50 টাকা। ভেন্ডি? ভেন্ডি 100 টাকা কেজি। 100 টাকা। কাঁচা মরিচ কত? কাঁচা কত? 160। 240। কাঁকরোল কত? কাঁকরোল 120 টাকা কেজি। 120 টাকা। লাল শাক? লাল শাক 30 টাকা আড়ি। আপা আমি মালিক ভাই দেখেন, আমি একটা জিনিস শুনলাম যে একটা লেবুর দাম হচ্ছে 10 টাকা এবং লাউয়ের দাম যেটা শুনলাম কেজি 50 টাকা, আর আরেকটা ছিল বোধহয় লাল শাক হচ্ছে 30 টাকা, এক আটি 30 টাকা দাম। এর বাইরে 80 টাকার নিচে কোনো তরকারি নাই। এখন মানুষ না আসলে বাংলাদেশে কে কি ছিল, কে কি করেছিল, বাংলাদেশ কোথেকে এসে, এর চাইতে মানুষের বেঁচে থাকাটা খুব জরুরি। আর আমি ফিল করি যে একটা মানুষের 20,000, 30,000, 40,000 টাকা বেতনে মানে এটা সম্ভব না। সে হয়তো কোনো রকম ভাত আর ডাল এটা খেয়ে বোধহয় বেঁচে আছে, মানে মাছ মাংস তো বহু পরের কথা। মালিক ভাই, এই অবস্থাতে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের জন্য তাকিয়ে আছে এবং সেই পরিবর্তনের আমরা বিশ্বাস করি যে খুব উইদিন এ শর্ট টাইম বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা। আপনাকে আমরা বাইরে থেকে যেটা মনে করি যে তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনি। আপনার কাছ থেকে মানুষ আশ্বস্ত হতে চায় যে এই যে দুর্বিষহ অবস্থা, এটা থেকে আপনাদের পরিকল্পনা কি, বা এর আগেও যে কথাগুলো বলছিলাম যে প্রশাসন এবং সাধারণ মানুষকে তারা বোঝাতে যাচ্ছে। বিএনপির অনেক মানুষও আমাদেরকে মানে খুব কনফিউজ কোশ্চেন করে যে শেখ হাসিনা কি থেকেই যাচ্ছে কিনা, নির্বাচন করছে, এই সেই সব ব্যাপারে আপনারা আমরা একটু আলোচনা শুনি। ধন্যবাদ। খুব চমৎকার বক্তব্য দিয়েছেন রীতা আপা। ওনার মানে সেই আমাদের দেশের মানুষ নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন যে এই যে সংবিধানের মিথ্যা দোহাই দিচ্ছে। আওয়ামী লীগ হচ্ছে একটা মুনাফিক সংগঠন, বিকজ তারা কথার কাজে মিল নাই আর খালি মিথ্যা কথা বারবার বলছে। আপনারা তো বললেন যে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টা, তো আজকে আমাদের যে বিষয়টা আপনি যেটা বলেছেন যে আজকে দেখেন যে এই যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, আমরা দেখলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে 10 টাকা চাল খাওয়া হবে। তো আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ সেই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, যেগুলির জন্য আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। আর আজকে দেখেন এই সেই প্রধান বিচারপতি দেশে বিচার পায় না, আইনের শাসন নাই, এবং বাংলাদেশের এই যে মধ্যরাত্রে পুলিশের বুটে নির্বাচন হয় এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা মাফিয়া হিসাবে, মাফিয়া প্রধানমন্ত্রী এটা হিসাবে পরিচিত, এবং বিশেষ করে অর্থনৈতিকভাবে দেশকে তারা দেউলিয়া করে দিচ্ছে। আজকে এর আগে দেখছেন বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লুট হয়ে গেল, 2 সপ্তাহ কোনো খবর নাই। 2 সপ্তাহ পরে কি হলো যে জয় এবং সালমান রহমানরা মিলে তারা ম্যানিলার জোয়ার করে এই টাকাটা নিয়ে গেছে এবং এই টাকাটা কিন্তু এখন পর্যন্ত ফেরত আসে নাই। আরেকটা বিষয় দেখেন, এখন জিনিসপত্রের ঊর্ধ্বগতির হবে না কেন? কারণ এই যে বিশেষ করে জয় বাংলাদেশের ইজ এ ভেরি ডেঞ্জার ফর দি নেশন, বিকজ সে আমার কাছে যদি আওয়ামী লীগ চ্যালেঞ্জ করতে চায়, আমার কাছে ডকুমেন্টেশন আছে 14 বিলিয়ন
এই যে আপনার ওই আপনার বাংলাদেশ ব্যাংক থেকে তারা চুরি করেছে, এবং এই টাকাটা আপনার 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 যদি দেখেন খোঁজ নেন, আপনি যে দেশে আপনারা আছেন, আপনারা যে দেশে আছেন সেই দেশে যদি আপনি খোঁজ নেন, তাহলে FBI তার বিরুদ্ধে সমন দিয়েছে, এবং FBI এটা সত্যতা FBI স্বীকার করেছে, এবং এই ডকুমেন্টটা 14 বিলিয়ন তারা সরিয়েছে চুরি করে, এবং এটার জন্য সে অলরেডি একটা জেলে আছে। তো বিষয়টা হচ্ছে এই টাকাগুলি ফেরত নিলেই তো মানুষের অনেক সমস্যার সমাধান হয়। 1.5 বিলিয়ন US ডলার কানাডার ব্যাংকে পুতুল এবং পুতুলের হাজবেন্ডের, এখন তাদের নামে, পুতুলের নামে আর তার হাজবেন্ডের নামে 365টা বাড়ি যেটা কানাডা বেগমপাড়া করা হয়। এগুলি ফেরত নিলেই তো অনেকটা সমস্যা সমাধান হয়ে যায়। সুইচ ব্যাংকে মাল্টি বিলিয়ন ডলার সুইচ ব্যাংকে আছে। ইকোনমিস্ট পত্রিকা লন্ডন কনফার্ম করেছে, ন্যাশনাল ওই যে আপনার সুইচ ন্যাশনাল তারাও বলেছে যে ইভেন লাস্ট ভিজিট যখন হাসিনা আপনার সুইজারল্যান্ডে আসলেন, তখন ওখান থেকে 2 বিলিয়ন সরিয়েছেন। এই টাকাটা কোথায়? এটা তো বিদেশি পত্রিকার কথা, এটা তো আমার পলিটিক্যাল বক্তব্য নয়। দেশকে তারা কিভাবে লুট করছে। মেট্রো নিউজ লন্ডন, এই সালমান রহমানের ছেলে মাল্টি মিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে তারা দেশ থেকে টাকা নিয়ে আসছে, এবং এইটাই দিয়ে রেহানাকে বাড়ি কিনে দিয়েছে। এই রেহানা এই বাড়িতে এখন থাকছেন। এর আগে হাসিনা যখন ক্ষমতা আসার আগে পরেই দেখলাম যে লন্ডনে ইকোনমিস্ট পত্রিকা, অবজারভার নিউজ পেপার এবং একাধিক নিউজ পেপারে আসছে রেহানা আপনার মাল্টি মিলিয়ন পাউন্ড আবার ওইটাকে ক্যাশ দিয়ে উনি হেমস্টেডে একটা বাড়ি কিনেছেন। এই যে টাকাটা তারা লুট করে দেশের বাইরে তারা টাকা নিয়ে আসতেছে, এবং ইউএইতে আপনার এই রেহানার হাসিনার মেয়ে এবং তার মেয়ের জামাই অ্যারেস্ট ছিল। মেয়েকে একাধিকবার উনি ভিজিট করে ইউএই থেকে তাকে বেইলে নিয়ে গেছে, কিন্তু তার মেয়ের জামাই তো এখনো জেলে। তার বিআই কোথায়? বিআইয়ের মাধ্যমে উনি হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন। এই টাকাগুলি তো হাসিনা, এবং তারা বাংলাদেশকে বিশ্বাস করেন। তারা তাদের, আপনি দেখবেন যে এর আগে 300টা সুটকেসে ডলার নিয়ে যেটা পত্রপত্রিকায় আসছে, এই যে ববি ওই যে আপনার ফিনল্যান্ডে, এবং দেখেন যে তারা আজকে বর্তমানে এইটা টোটাল মুসলমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি বলবো যে আজকে বিএনপি যে টেক ব্যাক বাংলাদেশ বলেছে, বিএনপি সেই অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আবার স্বাবলম্বী করার জন্য, এবং এটা স্পেশালি দেশের উন্নয়নে, আইন শৃঙ্খলা এবং বিশেষ করে হেফাজতে ইসলামের লাশ বাংলাদেশে হবে না। বিএনপি পর আসলে বিশ্বজিৎ সে লাশ হবে না। বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। বিশ্বজিৎ বলেছিল যে আমি হিন্দু, তো চুরে না মানে ধর্মের কাহিনী। এই বিষয়টা আমরা বিএনপি সরকারের সময় আমরা দেখেন যে আইনের সুশাসন ছিল, বিকজ আমরা রোজার মাসে রোজা একসাথে আমরা করেছি। আমাদের সেই ধরনের ভ্রাতৃত্ব বন্ধন ছিল মুসলমান, হিন্দু, খ্রিস্টানের মধ্যে। আজকে এককভাবে আজকে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে প্রায় 25 লক্ষ এই যে আপনার ভারতের সেইখানে ইলিগাল ওয়ার্কার, তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে। আপনার এই প্রশ্নের সাথে একটা প্রশ্ন যুক্ত করি, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এখন হঠাৎ করে দেখছি যে ফিলিস্তিনের পক্ষে খুব হাসান মাহমুদের মতো ইসলাম বিদ্বেষীরাও এখন ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে, এবং তারা ফিলিস্তিনের পক্ষে মিছিল করছে, এবং একটা অভিযোগ করছে যে বিএনপি এখন পর্যন্ত কোনো দেয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেই আওয়ামী লীগ আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই ওয়ার্ডটা যারা মানে সরিয়ে দিল, তারা এখন হঠাৎ করে ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। হাজার হাজার নেতা, এই আলেমদেরকে যারা জেলে রেখেছে, তারা এখন ইয়ের পক্ষে কথা বলছে। এগুলো নিয়ে বিএনপির জবাব কি একটু বলবেন? এটা আমাদের মালিক ভাই কানেকশন বোধহয় একটু সমস্যা হয়েছে। আমি এটা আপনার কাছে একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন এই গত কয়েকদিন ধরে একটা সিনেমা বানানো হয়েছে এই শেখ মুজিবকে নিয়ে। আপনাকে প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আপনি আপনার চোখের সামনে থেকে জিয়াউর রহমান, মুজিবুর রহমান, 1971-এর যুদ্ধ, আরো অনেক কিছু আপনার স্মৃতিতে আছে।
আসলে মানে শেখ মুজিবকে যা বানানো হয়েছে, আমি তো এই মুভি দেখি না, আমার বিশ্বাস আপনিও দেখেন নাই, এটা দেখা ঠিক হবে না। তো আসলে শেখ মুজিব কেমন ছিল এটা একটু আমাদেরকে খুব দ্রুত বলবেন, কারণ হচ্ছে আপনি জানেন মালিক ভাইকে খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের দেশের জন্যই একটা মিটিং এ যেতে হবে, তো একটু বলেন। না আসলে এটা ব্যাপারটা হচ্ছে যে শেখ সাহেব কেমন ছিল এটা আমাদের বেশি বলে বোঝানোর দরকার নেই। 1974 সাল দেখতে হবে, তারপরে 72 সালে ঘটনাগুলো দেখতে হবে, 73 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওর বাবা ন্যাপ করতেন আজীবন, মানে সৃষ্টির লগ্ন থেকে ন্যাপ, প্রথমে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি সাধারণ সম্পাদক ছিলেন। তো অনেকে বলে থাকে যে মশিউর রহমান জাদু মিয়াই ন্যাপ চালাতো আর কি। মৌলানা সাহেব তো একটা ইনস্টিটিউশন ছিলেন, তাই না? উনি তো আর ওই দলীয় রাজনীতি করবার অবস্থায় ছিল না সেই সময়টা। তো তখন ওই মৌলানা সাহেব বলেছিলেন যে 44,000 বিরোধী দলীয় নেতাকর্মী হত্যা করেছে আওয়ামী লীগ। এবং আমার মনে আছে মৌলানা সাহেবের একটা বক্তব্য, সেটা উনি বলেছিলেন যে মুজিবর, এই মাটিতে মুসলিম লীগের কবর রচনা হয়েছে, একদিন তুমি যেভাবে এগুচ্ছ এবং যেই সব দেশ বিরোধী কাজ করতেছো তার জন্য তোমার আওয়ামী লীগের কবর এই মাটিতে রচনা হবে। সোশ্যাল মিডিয়াতে কিছু ক্লিপ আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখছি সেখানে দেখা যাচ্ছে যে মাওলানা ভাসানী, ওই যে রাইসুল ইসলাম আসাদ, তিনি এটার ভাসানীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি শেখ মুজিবকে খুব আদর করছেন, তিনি নাকি খুব পছন্দ করতেন, শেখ মুজিবও তাকে খুব পছন্দ করতো। তো এই ঘটনাগুলো সত্য কিনা? না ইলিয়াস, রাজনীতিকে খুব মানে কুক্ষিগত করা হচ্ছে, এটা পলিটিসাইজ করা হচ্ছে, এখানে মোটিভেশন কাজ করে। মৌলানা সাহেবকে রাজনীতি ছাড়া ওনাকে একজন বাংলাদেশের একজন বিশাল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত। না আমি বলছি, আপনি তো ভাসানীকে খুব কাছে থেকে দেখেছেন, আপনার বাবার অনুযায়ী সেই মানে শেখ মুজিবকে শেষের দিকে এসে শেখ মুজিবের সাথে ভাসানীর সম্পর্কটা কেমন ছিল? সেটা কেন বলে জানেন? এটা ভারত থেকে একটা প্রচারণা 71 সাল থেকে শুরু করেন। 71 সালে মৌলানা সাহেবের ন্যাপের যে রাজনীতিটা ছিল, তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু মৌলানা সাহেবকে এটা করতে দেওয়া হবে না বলে তাকে গৃহবন্দী করে রাখা হলো। এবং আমার আব্বা যখন গেলেন, সমস্ত দলকে দাওয়াত করেছিল, আওয়ামী লীগকেও দাওয়াত করেছিল জাতীয় সরকার গঠন করবার জন্য। এটা আসামে এই মিটিংটা হওয়ার কথা ছিল এপ্রিল মাসের খুব সম্ভবত 8 তারিখে বা 7 তারিখে। তো মিটিং এর ঠিক সকালবেলা যেদিন বিকালে মিটিং ডাকা হয়েছিল, টেলিগ্রাম পাঠানো হতো সেদিন সব দলকে। টেলিগ্রামের কপি অনেকের কাছে আছে, আমাকে অনেকে বলেছে, ভেরিফাই করেছে যে এই ভাষায় এটা এইভাবে লেখা হয়েছিল। তো ওই সেদিনই ভারতীয় আর্মি এসে মৌলানা সাহেবকে আসাম থেকে, সাদুল্লাহ সাহেবের মেহমান ছিলেন। সাদুল্লাহ সাহেব ওখানের একজন বিশিষ্ট খুব সম্মানী একজন ব্যক্তি ছিলেন, উনি একসময় ওখানকার কি বলে গভর্নর ছিলেন। তো যাই হোক, ওনাদের অতিথি ছিলেন আমার বাবা এবং উনি। আমার আব্বা যাওয়ার আগেই মৌলানা সাহেবকে উঠিয়ে নেয় এবং সেখানে স্বাধীনতা যে জাতীয় সরকার গঠনের পুরো প্রচেষ্টাটাকে নস্যাৎ করে দেওয়া হয়। এবং মৌলানা সাহেবকে পুরো সময়টা গৃহবন্দী করে রাখে ভারতে, এবং জাদু মিয়াকে ভারত থেকে বিতাড়িত করা হয়। জাদু মিয়া গিয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবার জন্য, তাকে বিতাড়িত করা হয়। যাই হোক, এগুলো হচ্ছে অনেক ষড়যন্ত্র। 71 নিয়ে অনেক কথা আছে যেগুলো না বললে আমাদের পরিচিতিটা ঠিকভাবে আসবে না। তবে শেখ সাহেবের উপরে যে ছবিটা বানিয়েছে, এটা নিয়ে আমি কমেন্ট দেখেছি, দেখবার সুযোগ আমার হয়নি, হয়তো দেখতাম খালি বোঝার জন্য তারা কি বলতে চায়। এত টাকা পয়সা খরচ করে একজন বিখ্যাত প্রগতিশীল নামক একজন পরিচালক শ্যাম বেনেগল, ওনাকে কিন্তু প্রগতিশীল একজন, মানে প্রগতিশীল অর্থ হচ্ছে মানুষের পক্ষে যারা কথা বলে তাদের প্রগতিশীল, আমি এই অর্থে বলছি, ওনাকে বলা হতো। উনি সবসময় ওই প্রলেতারিয়েতদের উপরে রাজনীতি ছবি বানাতেন। সেই শ্যাম বেনেগলের যে অধঃপতন খুবই দুঃখজনক, যে ওই উনি কি করে এরকম একটা ছবি বানালো যেখানে কোনো ভিত্তি নাই, ঐতিহাসিক কোনো অবস্থান বা ভিত্তি বা প্রমাণ বা ভেরিফিকেশন ছাড়া ওনার মতন একজন ব্যক্তি কি করে এরকম ছবি বানালো, এই প্রশ্নটা আমার মনে বারবার যাচ্ছে। এবং আমি যে কমেন্টগুলো দেখছি, শেখ শাহকে গ্লোরিফাই করা বা একটা প্রোপাগান্ডা করা আওয়ামী লীগ বা শেখ হাসিনার পক্ষে ঠিক নির্বাচনের আগে এই উদ্দেশ্য নিয়ে ছবিটা করা হয়েছিল, যে মানুষ যেন। এবং এই ছবিটা তারা যেভাবে সরকারি খরচে তারা যে প্রচারণা চালাচ্ছে মানুষের, এবং ইদানিং দেখছি স্কুলে গিয়ে তারা বলছে যে এটার দেখাবে, স্টুডেন্টদেরকে দেখে মগজ ধোলাইয়ের চেষ্টা করবে। তো এটা নিয়ে আমরা একটা রিভিউ দিব, এবং সেখানে আপনাকেও আশা করি আমি পাবো। আপনি যেহেতু একেবারে সেই মুক্তিযুদ্ধের সময় থেকে অনেক কিছু আপনার চোখের সামনে, কারণ এটা নিয়ে আমি লিখতে চেষ্টা করছি, সেজন্য।
জি মালিক ভাই, আমি আপনাকে যে প্রশ্ন করছিলাম, আমি জানি না আপনি শুনেছেন কিনা, যে আওয়ামী লীগ এখন একটি নতুন ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা তারা 96 সালে করেছিল। মাথায় পট্টি টট্টি না 96-তে মাথায় পট্টি টট্টি দিয়ে তারপরে সে মুসলমান সেজে ভোট টোট নেওয়ার জন্য একটা করেছিল এবং বিএনপির বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছিল। সেই শেখ হাসিনা এখন এসে আবার ফিলিস্তিনের পক্ষে কাজ করছে এবং সে বোঝাতে চাচ্ছে যে তারা সে বিশাল আকারে একজন মুসলমান, আগে আওয়ামী লীগ ছিল, নতুন করে ইমান টিমান এনেছে এবং একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি কোনো দিচ্ছে না। তো যেই মহিলা এই দেশে ইসরায়েলের আমাদের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল এই কথাটা সরিয়ে নিয়ে স্পাইওয়্যার নিয়েছে, কিনেছে, তারপরে সেই যে স্পাই যে ইয়েগুলো কেনা হয়েছে সেটা একটা বিষয়। তারপরে হাজার হাজার আলেম বাংলাদেশে আটক আছে যারা কিনা ফিলিস্তিনের পক্ষে কথা বলতো। সেই মহিলা এখন ইসলামের জন্য এত দেখাচ্ছে এবং বিএনপি কে ব্লেম করছে যে তারা কেন ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না। এটা একটু বলবেন। আর আপনার একটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে প্রশাসনের ক্ষেত্রে আপনাদের। আমি আসছি। জি, থ্যাংক ইউ ব্রাদার ইলিয়াস। প্রথম হচ্ছে যে মুনাফিকদের আল্লাহ রসুল বলেছে যে মুনাফিক থেকে সাবধান, কারণ মুনাফিক এরাই এই যে হাসিনার মতো মহাপবিত্র মক্কা শরীফে দেয়া মাথায় পট্টি দিল, হাতে তসবি, জাতির কাছে ভিক্ষা চাইলো, বুট ভিক্ষা, এবং জাতি তাকে ভিক্ষা দিল। ঠিক পরের সময় আপনার এই রবীন্দ্রনাথের মূর্তিতে যায় সজিদা করে, তার মাথায় তিলক দেয় এবং তার সেই পূজারি তার মুখে একটা সুমাও দিয়েছে এবং 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 সে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা ক্রিমিনাল। এবং আজকে এইটা হিপোক্রেট। তো আল্লাহ রসুল যেহেতু বলেছেন যে আজকে যে মুনাফিকরা যে কোনো কারেক্টার, যে কোনো সময় তারা যে কোনো কারেক্টার, 2 দিন আগে আপনি দেখছেন এই যে আপনার ইন্ডিয়াতে সে ইন্ডিয়ান এয়ারপোর্টে যে ওরা ডান্স করলো, এর স্পষ্ট। এবং এর আগে বলেছে, ইন্ডিয়ানরা বলেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী হাসিনা প্রতিবাদ করেনি এবং সে এই ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছে। এটা হচ্ছে ভারত এবং এটা রর প্রেসক্রিপশন। এবং এবং এইবার এই যে মাসাদেও বলেছে যে তোমার জনগণকে তুমি এইখানে একটা বাউতাবাজি একটা বক্তব্য দেব, এটা উইথ আন্ডারস্ট্যান্ডিং সেই বক্তব্য দিয়েছে। এটা মুনাফিক, এই মুনাফিক ক্রিমিনাল, এই ক্রিমিনাল ক্রিমিনালসের সেই বক্তব্য এইটা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এই যে শেখ মুজিব প্রথম ক্রসফায়ার সিরাজ সিকদারকে দিয়ে এই শেখ মুজিব করেছে। জহির রায়হানরা সত্যিকার অর্থে তার কাছে সত্য ছিল এই বন্ডামি শেখ মুজিবুর রহমানের। জহির রায়হানকে তারাই ইন্ট্রোডিউস করেছে। আজকে যেটা আজকে বাংলাদেশের মুসলমানের বিরুদ্ধে আরেকটা ষড়যন্ত্র করছে হাসিনা, বিকজ এটা এই যে বক্তব্য দিয়ে এই যে তার ভাওতাবাজি, কারণ এটা তার সে অনেক সময় উনি নেশাগ্রস্ত তাকে হাসিনা, বিকজ এটা অলরেডি আপনি যদি রেন্টুর বই যদি ভালো করে যদি এটা পড়েন তাহলে বুঝতে পারবেন ওনার একটা এডিকশন আছে এবং উনি ওই যে ক্রেজিনেস আছে। উনি রং হেডেড যে বাংলাদেশের আইন আদালত কর্তৃক উনি তো আওয়ামী লীগ আদালতের অবমাননা করছে, কারণ হাসিনাকে তো মেন্টাল জেলে পাঠানোর দরকার ছিল, বিকজ তাদের ট্রিটমেন্টের দরকার। এখন আমি মনে করি যে হাসিনার ট্রিটমেন্টের দরকার। হাসিনা কখন কি বলে এটা ইটস এ ভেরি ডেঞ্জার ফর দি নেশন। হাসিনা হাতে বাংলাদেশ কোনোভাবেই সেফ না। তারা দেশের টাকা পয়সা সব দেশের বাইরে পাচার করে দিয়েছে এবং এখনো তারা যা আছে সব শেষ করে দিবে। এবং এইবার যদি কোনো কারণে যদি আওয়ামী লীগ যদি পাওয়ারে আসে, খুদার কসম করে বলতে চাই বাংলাদেশ তো ফেল স্টেট হবে, বাংলাদেশে ভারতের পতাকা উড়বে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো যে এখনো সেনাবাহিনীর প্রতি আমাদের রেসপেক্ট আছে, শ্রদ্ধা আছে। ইন্টারন্যাশনালি আমরা প্রাউড অফ সেনাবাহিনী। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী যদি অংশগ্রহণ না করতো, জিয়াউর রহমান অংশগ্রহণ না করতো, সেক্টর কমান্ডাররা যদি অংশগ্রহণ না করতো, আমরা দেশের স্বাধীনতা আমরা পেতাম না। এখন স্বাধীনতা রক্ষা এবং সেনাবাহিনী এবং কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনাবাহিনী আছে, কিছু সংখ্যক উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তা আছে, কিছু সংখ্যক উচ্চবিলাসী এবং রেবের কর্মকর্তা আছে। তারা তাদের ওন বেনিফিটের জন্য তারা এই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হাসিনা, মুনাফিক হাসিনাকে তারা সহযোগিতা করছে। বাট আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীর
পুলিশের ম্যাক্সিমাম এবং সরকারি কর্মকর্তা ম্যাক্সিমাম তারা দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং তারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পক্ষে তারা শ্রদ্ধাশীল। আমি বলবো আমার দলের পক্ষ থেকে যে আমরা যেখানে এই দেশকে আপনারা সেভ করেন এবং বিএনপি বিশ্বাস করেন আমরা ক্ষমতায়, সে বড় বিষয়টা হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা, গণতন্ত্র পুনরুদ্ধার করা, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের সেই 10 টাকা চালের সেই দিনে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং বাংলাদেশকে নেপোটিজম এবং সেই লুটপাট থেকে আমাদের দেশকে রক্ষা করার সেই আমরা আন্দোলন করে যাচ্ছি। এই জন্য আমরা বিএনপি পাওয়ারে আসলে বিশ্বাস করেন, আমাদের নেতাও বলেছেন যে আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করব এবং দেশপ্রেমিক যারা আছে তাদের প্রতি আমরা সবাই খুবই শ্রদ্ধাশীল। এখনো বলতে চাই, সেনাবাহিনী আপনারা ওয়াইক আপ হুন, আপনারা আপনাদের কোরআন শরীফে, মহাপবিত্র কোরআন শরীফে আপনারা কসম খেয়েছেন যে সার্বভৌমত্ব রক্ষা করবেন। আজকে দেখেন ফেলানির লাশ, আজকে বাংলাদেশের বর্ডারে প্রতিদিন আমাদের 300-400 নিরীহ আমাদের জনগণ হত্যা করছে তারা, এবং সেখানে আপনার এই ফরেন মিনিস্টার, মধ্যরাত্রে ফরেন মিনিস্টার সে বলে যে এটা নাকি স্মাগলারদেরকে তারা ফায়ার করে, স্মাগলারদের উপরে। আমরা বাংলাদেশিরা কি স্মাগলার? আমাদের ফেলানি কি স্মাগলার ছিল? আমাদের দেশের কৃতি সন্তান বিটিআরএমএ শাখার ওরা কি স্মাগলার ছিল? বাংলাদেশের জনগণ কি স্মাগলার? এই জন্য আমি বলবো যে বাংলাদেশের প্রশাসন আপনারা প্লিজ এই ডাইনি ভারতের দালাল এই মুনাফিককে আপনারা সহযোগিতা করবেন না, কারণ সহযোগিতা যদি করেন, যেটা আজকে হায়দ্রাবাদ আলাদা একটা রাষ্ট্র, মালিক ভাই বোধহয় আবার সমস্যা হচ্ছে। মালিক ভাইয়ের ওই ফোনে বোধহয় কল আসছে। রিতাপা, আমরা যেটা কালকে আলোচনা করছিলাম যে আমরা অনেকক্ষণ করবো, কিন্তু অনেকগুলো আলোচনায় আজকে হলো না। আমরা একটা ছোট্ট কথা বলতে চাই করবার আগে, যেটা হচ্ছে কেয়ারটেকার সরকার সাংবিধানিক ভাবে এখনো বলবৎ আছে, কারণ শেষ রায়টা যেটা দেয়া হয়েছিল সেটা 16th অ্যামেন্ডমেন্ট বলে। এটা দেওয়া হয়েছিল 2016 সালে। সেখানে এই রায়, এটাকে বলে জুডিশিয়াল রিভিউ পাওয়ার, এটার ভিত্তিতে সিনহা সাহেব একটা রায় দিয়েছিলেন। সেখানে উনি আবার পরিষ্কার যে পরবর্তী দুটা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারেই হতে হবে। এটা কিন্তু শেষ রায়, এবং সিএলআর যখন এটা রেকর্ড করা হয়, সিএলআর এবং ডিএলআর এগুলো পাবলিশড হয়, এইগুলো এখনো বর্ণিত আছে। এবং দুটা নির্বাচন যদি বলে পরবর্তী, যেহেতু দুটা নির্বাচন হয় নাই, যে দুটো নির্বাচনের নির্দেশনা ছিল আপনার প্রথম 15th অ্যামেন্ডমেন্টে, দুইটা রায়ের মধ্যে একটা ছিল সংক্ষিপ্ত রায় এবং আরেকটা ছিল ফাইনাল জাজমেন্ট, যেটাকে অবৈধ গণিত করা হয় এই কারণে যে খায়রুল হক সাহেব এই রায়টা দিয়েছিলেন ওনার রিটায়ারমেন্টের 18 মাস পরে। তো সেই কারণে ওটাকে, কিন্তু সেটা করেছে কি, সংক্ষিপ্ত রায় যেটা ছিল বাতিল করবার পরে তারা বলেছিল ইটস এ প্রসপেক্টিভ জাজমেন্ট, কারণ এইটা আরো 2টা টার্ম পর্যন্ত এই কেয়ারটেকার সরকার সেটা এখনো আছে, সেটা হচ্ছে 10তম এবং 11তম হয়ে গেছে, এবং এটা ওরা মানে নাই। এটা কিন্তু তার মানে ওই নির্বাচনগুলোতে যারা ক্ষমতা এসেছে সেই সরকারটাই অবৈধ থাকেন। এবং 16 যেটা আছে এখন, যেটা বলা হচ্ছে যে সাংবিধানিক ভাবে সম্ভব না, এটা ঠিক না, কারণ এটা একদম গৃহীত আছে এবং এটা প্রমাণিত যে 16 সালে যে রায়টা সিনহা সাহেব দিয়েছিলেন সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে ইটস এ কোর্ট ডিরেক্টিভ, এটা কোনো সাজেশন বা অ্যাডভাইস না। এখানে মেবি শব্দটা আছে, কিন্তু দ্যাট ইজ এ কোর্ট ল্যাঙ্গুয়েজ, ওইভাবেই তারা বর্ণিত করে তাদের আদেশগুলোকে। এবং সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে পরবর্তী, এবার আর ওই নির্দিষ্ট করে বলা নাই যে 10তম বা 11তম, এবার বলেছে পরবর্তী দুটো নির্বাচন। এবং 16 সালের রায়ে পরবর্তী নির্বাচন যেটা 24 সালে হওয়ার কথা, সেটা অবশ্যই আপনি আইন হিসাবে বা কনস্টিটিউশনালি আপনাকে অবশ্যই কেয়ারটেকারের আন্ডারে করতে হবে, এটা সাংবিধানিক ভাবে বলা আছে।
কোনো, এইটা খুবই গুরুত্বপূর্ণ ইলিয়াস। আমি জানি না এটা সবাই কেন এইভাবে আলোচনা করছে না। এই এটা তারা জানে, যারা করছে তারা হচ্ছে তারা জ্ঞান পাবে জেনেই তারপরে এটা করছেন। আমি এই ব্যাপারে বক্তব্য শুনেছি, রফিকুল ইসলামের বক্তব্য শুনেছি, তারপরে যিনি মারা গিয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম, স্বাধীন মালিকও একই কথা বলেছেন। ওনারা বলেছেন যে ওনারা এই দুটো নির্বাচন যে করা হয়েছে সেটা সংবিধানের যে এই সুপ্রিম কোর্টের যে আদেশ সেটাকে মানা হয় নাই, সরাসরি বলেছেন। এখানে একটা কথা আছে, ওনারা কিন্তু 16th অ্যামেন্ডমেন্টটাকে কখনোই আনে না। তারা বলছে যে বেআইনি অবৈধভাবে এটা করা হয়েছে, কারণ পার্লামেন্টে নিয়ে গেছে, পার্লামেন্ট কিন্তু অ্যামেন্ড করতে পারে না। অ্যামেন্ড করতে হলে সাংবিধানিক ভাবে গণভোট ছাড়া এইভাবে অ্যামেন্ড হয়। আপা আমরা একাডেমিক আলোচনাগুলো করবো না। মালিক ভাই যেই কথাটা বলছেন, আমাদের সেই ছবিটা আমি একটু বের করেছি, এই যে শেখ হাসিনার এই ছবিটা, হ্যাঁ, যেটাতে গিয়ে সে তিলক পড়েছে, এটা খুব বেশি, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আপনার 96 যা করেছে, কুকুরের মাথায় টুপি দেওয়া, এরা সবসময় মানে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলেছে। এবং আমি আমার বাবা মার কাছে শুনতাম যে শেখ হাসিনা অনেক আগে, আমাদেরও তখন জন্ম হয়নি, তখন এই বলা হতো যে শেখ মুজিব বাংলাদেশে হচ্ছে গিয়ে সেই হিন্দুদের খুব কাছের মানুষ, মানে আওয়ামী লীগ মানে হিন্দু, এটা মনে করা হতো তখন। যাই হোক, এই জিনিসগুলো জানি। মালিক ভাই, আপনার সময়ের কারণে আমরা প্রথম হচ্ছে যে আপনি একবার মনে আছে পার্লামেন্টে দাঁড়িয়ে আওয়ামী লীগ হেব্রনের মুসলমানের পক্ষে স্ট্যান্ড নিয়েছিল, এবং তখনকার আপনার তথ্যমন্ত্রী ছিল বিএনপির এই যে নজমুল হুদা, এবং নজমুল হুদা বলেছিল যে হঠাৎ করে আবার আওয়ামী লীগ মুসলমান হয়ে গেল। তো এই কথাটা আমি আবার পুনরায় বলতে চাই, আমার হেফাজতে ইসলামকে হত্যা করলো এই মুনাফিক। আওয়ামী লীগ হচ্ছে আলাদা একটা ধর্ম, মনে রাখতে হবে, দে আর নট মুসলমান। আমি এটা হাদিস দিলাম আজকে, আপনি বুঝতে হবে শেখ মুজিবুর রহমান তাদের মহাপ্রভু, এবং শেখ মুজিবুর রহমানের মুসলমানের কোন হিস্ট্রিতে মূর্তি পূজা নাই। তারা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করলো, দিলওয়ার হোসেন সাইদিকে হত্যা করলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে, স্লো পয়জন দিচ্ছে। এই ডাইনি লন্ডনে সে বলেছে যে তাকে এই বয়সে তার মৃত্যুবরণ করা উচিত। সেও হাসিনা, তার তোমারও তো 1 বছর পরে তোমারও তো মৃত্যুবরণ হয়ে যাবে, আল্লাহর গায়বীর মতো চলে আসবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের জনগণ, তোমার বাবা তো একটা দনজা, 4-5 জন হিন্দু মিলে তারা দনজা করেছিল, তোমার তো লাশ তো খুঁজেই পাবে না, কারণ তোমার এই যাদেরকে তুমি টাকা পয়সা দিয়ে যাদেরকে লালন পালন করছো, এরাই তোমাকে চিরবিদায় দেবে। তোমার সমাধিতে আগুন দেওয়ারও কোনো সুযোগ থাকবে না, কারণ তুমি না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, তুমি আওয়ামী লীগ। এবং তোমাকে কারা জানাজা করবে, তোমাকে আবার কারা পুড়াবে? বিকজ তো এখন ক্লিয়ার করতে হবে যে আওয়ামী লীগ যে ধর্ম, তোমার শেখ মুজিব, বিকজ শেখ মুজিবের মৃত্যু বার্ষিকীতে আপনার হাজার হাজার কোটি টাকা দিয়ে আতশবাজি করলা, এবং মুজিব বর্ষ পালন করলা, এবং এই মুজিব বর্ষ পালন করে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা সেইখানে আপনারা করেছেন। এটা মানুষ মারার পরে কোনো মুসলমান হলে বলবে কুর রব্বির হানহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এবং তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ তার আত্মার শান্তি দাও, তাকে প্লেনে নিয়ে আপনি ফুলের পাপড়ি দিবেন। এটা কোন ধর্মে? বিকজ এই জন্য আওয়ামী লীগ হচ্ছে একটা মুনাফিক ক্রিমিনাল। মুসলমানদেরকে আল্লাহ রসুলের সময় এই ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে বহু ধরনের মুনাফিকরা অনেকেই মুনাফিকি করেছে। এই মুনাফিক হচ্ছে, এই যুগের মুনাফিক হচ্ছে আওয়ামী লীগ, এই যুগের মুনাফিক হচ্ছে হাসিনা। আওয়ামী লীগ তাদের মহাপ্রভু শেখ মুজিব, যেখানে যে মূর্তি বানিয়েছে প্রত্যেকটা অলিতে গলিতে। কোন ধর্মে? কারণ হ্যাঁ, কৃষ্ণ লীলা এটা আলাদা বিষয়, হিন্দুদের তারা মূর্তি পূজা করবে, এটা তাদের ধর্ম। আওয়ামী লীগ মূর্তি পূজা করবে, এটা কোন ধর্ম? এটা মুসলমানের কোরআন হাদিসে আছে কিনা? কারণ এই যে আল্লাহ রসুল তো সেই দিন এই মহাপবিত্র মক্কা থেকে 365টা মূর্তি তো উনি ভেঙে দিয়েছেন, দিয়ে ওখান থেকে বাইর করেছেন। হ্যাঁ, অন্যের ধর্মের প্রতি যদি তারা করে, আজকে ইহুদিরা করতে পারে ধর্মে, অন্য ধর্মের তারা মূর্তি পূজা করতে পারে, তার ধর্মে যদি এলাও থাকে। আওয়ামী লীগ কোন ধর্মে, মুসলমান কোন ধর্মে মূর্তি পূজা করে? এটা আমি মনে করি যে আওয়ামী লীগের কোনো জানাজায় আমি ব্যক্তিগতভাবে যাই না, বিকজ দে আর নট মুসলমান, এবং আমি কোনো জানাজায় অংশগ্রহণ করি না। আমি বলবো আজকে আপনার মাধ্যমে যে এই হাসিনা এখন ভারতের প্ল্যান দিয়েছে, যেটা মুসলমানের পক্ষে বলো, যাতে মুসলমান তোমার পক্ষে আসে। এই যে ক্রিমিনাল মুনাফিকের কথা বিশ্বাস করবেন না বাংলাদেশের জনগণ, বিকজ এটা এই আমি আমার ফাঁসি চাই রেন্টুর বইটা ভালো করে আপনারা পড়বেন,
তাহলে আপনারা বুঝতে পারবেন হাসিনার ক্যারেক্টার। এবং আগামী অনুষ্ঠানে এই ক্যারেক্টার নিয়ে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেত্রী, আমাদের মা, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশের যিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, উনার সেই সম্পর্কে যেভাবে মিথ্যা তথ্য মুনাফিকেরা, এবং আজকে যে 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে আজকে 2 কোটি টাকায় সেভিংস অ্যাকাউন্টে 14 কোটি টাকা, এবং এই যে কাঙ্গারু কোর্ট দিয়ে উনার বিরুদ্ধে মিথ্যা রায় দিল। এবং তারেক রহমান যে নেতা, তার নির্দোষ বাংলাদেশের একজন জজ সাহেব বলেছিল, তাকে সাথে সাথে 24 ঘন্টার নোটিশে দেশ থেকে বের করে দিল। এবং সেই আজকে মালয়েশিয়াতে সেই জজ সাহেব আছেন। এবং দেখেন যে 111 থেকে শুরু করে তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে তারা কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র করছিলেন। এবং আজ পর্যন্ত একটা মিনিমাম একটা মামলারও সত্যতা তো তারা প্রমাণ করতে পারেনি। কারণ তাদের আজকে জয় জেলে বিকজ অফ ক্রিমিনালের সন্তান ক্রিমিনালই হয়। কিন্তু আজকে বাংলাদেশকে তারা ধ্বংস, তারা রাজাকারের বিচার করে, আবার রাজাকারের করলে তার মেয়েকে দিয়ে দেয়, বিয়ে দিল রাজাকারের কুলে, এবং রাজাকারের বাচ্চা এবং তার 2টা, এই পুতুল তো রাজাকারের কুলেই দিছে। কারণ রাজাকার তার বিয়াই রাজাকার, এবং বিআইনের সাথে তার প্রতিহিংসার কারণে বিআইনকে এই রাজাকারের দিয়েই হত্যা করাইছে। এই হত্যার বিচার হয়নি বিকজ শেখ হাসিনা, অনেকেই মনে করে শেখ হাসিনার পার্সোনাল রিলেশনশিপ তার বিআইয়ের সাথে ছিল, যে কারণে তার বিআইনকে হত্যার এই আসামি একদিন দেখবেন বাংলাদেশের তার বিচার হবে, এই হাসিনার বিচার হবে। এবং এখন বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, প্লিজ ওয়াইক আপন, বাংলাদেশের মানুষের দেশের পক্ষে আসুন। দেশের প্রত্যেকটা ধর্ম বিশ্বাসী, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছেন, সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট আমরা একসাথে আমরা দেশ চালাবো, একসাথে মিলে আমরা যার ধর্ম উৎসব করব। তো আওয়ামী লীগ সেইখানে ক্লিয়ার যে আওয়ামী লীগ হচ্ছে একটা মুরদাদের দল, আওয়ামী লীগ হচ্ছে মুরদাদ। এবং যদি আওয়ামী লীগ তারা মুরতাদ যদি না হয়, তাহলে তারা আজকে এই আওয়ামী লীগ কোন ধর্ম? আওয়ামী লীগ নম্বর মুসলমান, কোন মুসলমান বলতে পারবে না আওয়ামী লীগ মুসলমান। এই জন্য যেটা করছে ভারতের রর প্র্যাকটিশনার। আমি আরেকটা ছবি দেখাই, এই যে 96 সালে সে যখন শপথ নিল, তার হাতে দেখেন তসবিটা আছে, এই যে মাথায় পট্টি। আমি দর্শকদের দেখার জন্য একটু বড় করে দেখাই। এই যে তার মাথায় পট্টি এবং হাতের মধ্যে তার বাম হাতে তসবিটা হাতেই আছে। ওই অবস্থায় সে নিচ্ছে, আপনার কি বলে, শপথ নিচ্ছে। আজকে দেখেন, আজকে কই তসবি, আজকে কোথায় পট্টি? আজকে উনি এবং উনার যত রিলেশনশিপ সব বিধর্মীদের সাথে। উনার ছেলে বিধর্মীকে বিয়ে করেছে, উনার মেয়ে এই যে রাজাকারের কাছে বিয়ে দিয়েছে, এবং উনার আজকে ববি কার কাছে বিয়ে, ফিনল্যান্ডে কারে বিয়ে করেছে, এবং তার আলে হাদিস এইগুলি বলে। এই মুনাফিকেরা ওরা সবসময় কৌশল অ্যাপ্লাই করে। মুনাফিকেরা সব জায়গায় আপনার কানাকানি উপরে বলবে যে আপনার সাথে আসি, উনাকে কানাকানি করে বলবে উনার সাথে আসি। আজকে দেখেন না, চায়নারে বলতে যে তুমি, তোমার সাথে আমি আসি, ইন্ডিয়ারে বলতে যে তুমি আমার স্বামী। দেখেন ইন্ডিয়ার সাথে শেখ হাসিনার পরক্রিয়া সম্পর্ক উনাদের ফরেন মিনিস্টার নিজে বলেছে। এখন এই নরেন্দ্র মোদী বেচায় মাঝে মাঝে লজ্জিত হয়ে যায়, কারণ এটা লজ্জা পাওয়া খুবই স্বাভাবিক। তার আত্মীয় স্বজন যখন বলবে যে তুমি, এবং নরেন্দ্র মোদী যতটুকু আমরা শুনেছি যে ইন্ডিয়া তদবির করে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে, তাদের উইদাউট এনি ইনভেস্টমেন্ট। এই বিষয়গুলোতে এই জন্য আমি আপনাদের বললাম যে যদি এই যে বর্তমান আর্মি অফিসারদেরকে বলবো যে আপনারা রক্ষী বাহিনীর কথা নিশ্চয়ই আপনারা জানেন, যে রক্ষী বাহিনী বাংলাদেশের ইতিহাসটা আপনারা পড়ুন, এবং আপনারা নিশ্চয়ই জানেন হাসিনা প্রথম আসার পরে আপনাদের ভাইদেরকে যে বিটিআর মেসাকার করলো, নিশ্চয়ই আপনারা জানেন। এখন আপনারা ওয়াইক আপ হন, আপনারা দেশের বৃহত্তর স্বার্থে দেশের মানুষের পক্ষে অবস্থান নিন। পুলিশকে বলবো যে এই 2-1% পুলিশ ছাড়া বাকি সবাই আপনারা ন্যাশনালিস্ট, দেশের পক্ষে আপনারা শপথ নিয়েছেন, আপনারা শপথ পালন করুন। এবং প্রশাসনের আমাদের নেতা তো বলেছেন যে আমাদের কারো প্রতিহিংসার রাজনীতি আমরা করব না। এটা আজকে আবার পুনরায় আমার নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না। এবং বিএনপি দেখেন যতটুকু আন্দোলন আমরা করছি, এবং এই যে এর আগে আওয়ামী লীগেরা
বিএনপির নামে তারা ওই আন্দোলন করে এবং আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এবং বিএনপি এটা খুবই সুন্দরভাবে ধারাবাহিকভাবে এবং শান্তিপ্রিয় আন্দোলন আপনার কাছে মালিক ভাই আরেকটা প্রশ্ন, যে আপনি তারেক রহমানের খুব কাছাকাছি থাকেন, ওনার সাথে প্রতিদিনই আপনার সাক্ষাৎ হয়। শেখ হাসিনা যে কথাটা বলছে যে বাবা মা পরিবারের 21 জনের লাশ রেখে যে 6 বছর দেশে যায় নাই, তার এখন নতুন করে একটা প্রশ্ন করছে যে তারেক রহমান তার অসুস্থ মাকে দেখতে যাচ্ছে না কেন, তারেক রহমান কেন যাচ্ছে না, কবে যাবে, এগুলো একটু আমাদেরকে জবাব দেন। হ্যাঁ, তো এটা বলছি যে এখন আজকে এই যে মুনাফিককে যাতে বিশ্বাস না করার জন্য, আর আমাদের পক্ষ থেকে আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি করবো না। বিএনপি পাওয়ারে আসলে কারো কাছ থেকে প্রতিশোধ নিবে না। তবে আমরা আপনি যেটা বলেছেন, তারেক রহমান বাংলাদেশে যেতে চান, তারেক রহমানের পাসপোর্ট একদিকে আটকাইয়া রাখছে, অন্যদিকে আবার তারা বলে দেশে আসছে না কেন। পাসপোর্ট আজকে দেখ, হাসিনা ডিক্লেয়ার করুক যে তোমার পাসপোর্ট এই এমবাসি থেকে আমরা দিলাম, পরের দিন উনি টিকিট কেটে বাংলাদেশে আসবেন। উনি আসবেন, উনার দেশ এটা, তারেক রহমানের বাবার দেশ এবং খালেদা জিয়ার দেশ এটা, বাংলাদেশি জাতীয়তাবাদীদের দেশ এটা, বাংলাদেশে ধর্ম বিশ্বাসীদের দেশ এটা। এই দেশ আমাদের, এই দেশ আমরা এই যে কোন দেশের কররাজ্য আমরা করতে দিব না, হতেও দিব না। এই হাসিনা মুনাফিক থাকলে সর্বনাশ হয়ে যাবে এই দেশের। এই জাতি ধ্বংস করে ফেলবে, হায়দ্রাবাদের মতো ধ্বংস করে ফেলবে। হায়দ্রাবাদ আলাদা রাষ্ট্র ছিল, আজকে হায়দ্রাবাদ একটা শহরে পরিণত হচ্ছে। সিকিম আলাদা একটা রাষ্ট্র ছিল, আজকে সিকিমের অস্তিত্ব নাই। একই বিষয় হাসিনা নিজে বলেছে, ভারতকে যা দেওয়ার সবই দিয়েছি, ভারত মনে রাখে। এবং গোপন চুক্তি কি হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। সে ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, রামপাল দিয়েছে, চিরাং সমুদ্র বন্দর দিয়েছে, করোড়ো দিয়েছে, হাজার হাজার কোটি টাকা। আজকে ভারতের এই যে আওয়ামী লীগের অনেক নেতাদের দিল্লিতে তারা বাড়ি কিনেছে এবং ক্যালকাটায় তারা বাড়ি কিনেছে, বিভিন্ন দেশে তারা বাড়ি কিনছে। আজকে দুবাইতে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা আজকে তারা এই দেশে টাকা পাচার করে আমাদের প্রবাসীদের অর্থায়নে আমরা বাংলাদেশের সিংহভাগ এই আপনার বাজেট তৈরি করা হয় এবং সেই টাকা আবার তারা দেশের বাইরে তারা পাচার করে, হুন্ডি করে। এবং সেই কারণে আমরা বলতে চাই যে আজকে বাংলাদেশের এই যে লুট থেকে দেশকে বাঁচান, এবং সেই তারেক রহমান যে কথাটা বলেছেন, আমি যে আজকে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, টেক ব্যাক বাংলাদেশ, এইগুলি আমরা ফিরে নিয়ে আসতে চাই। এবং তারেক রহমান বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। মনে রাখবেন যে উনি অচিরেই বাংলাদেশে আসবেন ইনশাল্লাহ। এই দেশ আমাদের, আমরা এই দেশকে আমরা অনেক কষ্ট করে এই দেশকে আমরা এনে দিয়েছি। তবে হাসিনার বাবা যখন মারা গেল, তার বাবার লাশ দেখতে তারা 2 বোন আসে নাই। কেন আসে নাই? বিকজ তারা এই যে দেয়ার ক্রিমিনালস, এইটা নিয়ে পরে জিয়াউর রহমান ওনাকে তারা হাসিনা বাবা বলা দরকার, কারণ তাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাসিনাকে দেশে এনেছিল। হাসিনাকে আনার পরে তারা ভারতের সাথে সহযোগিতা করে জিয়াউর রহমান হত্যার পিছনে হাসিনার হাত রয়েছে। এবং সে বুরকা পরে আপনার এই যে আপনার কুমিল্লার বর্ডার দিয়ে সে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার এই কথাটা এবার আমরা মামলা করব তার বিরুদ্ধে। বিএনপি হাসিনার বিচার করতে হবে এবং আমি নিজে আসামি হিসাবে তার বিচার করব, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পিছনে হাসিনার সরাসরি হাত রয়েছে। এবং সেই হাসিনা, তুমি জিয়াউর রহমানকে হত্যা করেছো, তুমি আবার বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করছো। আমরা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এই দিন নয় আরো দিন আসবে, এই দিনের নিয়ে যাবে, সেই দিনের কাছে তুমি আওয়ামী লীগকেও ধ্বংস করে দিয়ে যাচ্ছ, দেশ ধ্বংস করে দিয়ে যাচ্ছ। এবং এই ভারতে তোমরা বাংলাদেশের 99% মানুষ ভারতের কোনোভাবেই একসেপ্ট করবে না, অ্যালাউ করবে না। তুমি দেশের মানুষকে তুমি একটা যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছ। এবং ভারত তারাও জানে যে বাংলাদেশে ভারতের কোনো পপুলারিটি নাই। হ্যাঁ, এইবার যদি ভারতের শুভবুদ্ধির উদয় হয় এবং তারা যদি আজকে দেশনায়ক তারেক রহমানের পক্ষে অবস্থান নেয়, আমার নেতৃত্ব বলেছেন ভারত আমাদের প্রভু নয়, ভারত আমাদের বন্ধু, আমরা বন্ধুত্ব করতে চাই। এবং বন্ধুত্বের যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক সৃষ্টি করেছিলেন, এবং সেইটা শুধু ভারত সহ, ইরান সহ প্রত্যেকটা দেশকে নিয়ে, মায়ানমার সহ প্রত্যেকটা দেশকে নিয়ে উনি এই সার্ক সৃষ্টি করেছিলেন। আরেকটা জিনিস, আজকে মায়ানমার যেভাবে আমাদের কৃতি সন্তান, আমাদের মুসলমানদেরকে যেভাবে হত্যা করেন, নরেন্দ্র মোদী একদিন আগে দেয়া মায়ানমারে দেয়া
পরের দিন দেখা যায় যে রোহিঙ্গাদের সেই দেশ থেকে তারা পালিয়ে দিয়েছে। এর আগে জিয়াউর রহমানের সময় সেই মায়ানমারারা তারা আত্মসমর্পণ করেছে, তার সেনাবাহিনী ওভারনাইট আমাদের দেশের সেনাবাহিনী অবস্থান নিয়েছিল। সেই দিন মায়ানমার সেইখানে তারা অলমোস্ট সেইখানে তারা সারেন্ডার করেছিল। সেই আর্মি ওয়েক আপ হন, সেই জিয়াউর রহমানের আর্মি আবার ফিরে আসুন, সেই ন্যাশনালিস্ট আর্মি আবার আপনারা ওয়েক আপ হন। আপনারা হাসিনার পিছনে থাকবেন না, প্লিজ, ফর গড সেক আপনারা দেশের পক্ষে অবস্থান নেন। এবং আমি বিশ্বাস করি আর্মি তারা তাদের যে দেশের প্রতি তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বশীলতা তারা পালন করবে। হ্যাঁ, আমরা বুঝছি হয়তো কিছু কিছু উচ্চবিলাসী দুই একজন সেনা কর্মকর্তা আপনারা চাটুকারিতা করবেন, আপনারা করেন, সমস্যা নাই, বাট 99% আর্মিকে বলবো যে আপনারা দেশের পক্ষে অবস্থান নেন। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আহ্বান জানাবো। এবং ইনশাল্লাহ ফেয়ার ডিল হবে। বিএনপি পাহাড়ে আসলে জনগণের যে চাহিদা সেই মোতাবেক দেশ চলবে এবং ধর্ম বিশ্বাসীদের সেই চাহিদা মোতাবেক বাংলাদেশ চলবে, বাংলাদেশ ধর্ম বিশ্বাসীদের বাংলাদেশ। এবং বিএনপি হিপোক্রেসি বিশ্বাস করে, এটা আপনারা ভালো করে জানেন। কারণ আপনারা যারা এই হাসিনার এই বক্তব্য যে বলতেছে, এখানে একটা ট্র্যাপ করেছে, যেখানে যে আপনারা, কারণ হাসিনা যে বক্তব্য দিয়েছে এটা টোটালি র বলেছে এবং মাসাদের উইথ আন্ডারস্ট্যান্ডিং সে বক্তব্য দিয়েছে। এই মুনাফিক হাসিনাকে আপনারা বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছি। আমরা মুসলমান, মনে প্রাণে মুসলমান, আমরা বাংলাদেশি, আমরা যে যেখানে আছি আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা দেশে বিদেশে মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, যেটা আজকে পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত অধ্যায়ে স্থাপন করেছে, আমেরিকার স্যাংশনকে বাংলাদেশের জনগণ স্বাগত জানায়। আমেরিকার সেই স্টেপ, আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল আমেরিকার প্রতি, আমরা শ্রদ্ধাশীল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রতি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যেভাবে তারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়, আমরা সেই গণতন্ত্রের তাদের প্রতি আমরা শ্রদ্ধা এবং বিশ্বাস আমরা করি যে তারা যা বলে তাই প্র্যাকটিস করে। এবং বাংলাদেশের জনগণ বিএনপির সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আছে এবং ইনশাআল্লাহ গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, এবং আপনাকে ব্রাদার ইলিয়াসকে বলবো যে এই আগামী যে আন্দোলনের যে বিষয় আমরা উইন করবো ইনশাআল্লাহ। আমাদের বয়ের কোনো কারণ নাই, কারণ হাসিনা যত চক্রাঙ্গাত, আওয়ামী লীগ যত চক্রাঙ্গাত, আমরা 71-এর পরে 74 দেখেছি, রক্ষীমানের তাণ্ডব লীলা আমরা দেখেছি, আমার শেখ মুজিব, শেখ কামালের ব্যাংক ডাকাতির সেই কাহিনী আমরা জানি। আমরা বাংলাদেশের এই যে আমরা জানি, এই যে বাংলাদেশে আজকে শেখ মুজিবের এই যে শেখ মনি এবং তারা কিভাবে বাংলাদেশের আমাদের মা বোনদেরকে সেই দিন তারা দর্শন করে দর্শনের সেঞ্চুরি পালন করেছিল। এবং গাজীগুল্লাহ মোস্তফার ছেলের বিষয়টাও আপনারা জানেন, মনির বিষয়টা আপনারা জানেন। এবং সেই বাকশালের যত ফান্ডার আছে তাদের ফান্ডবিলিটি দেখেন। বাংলাদেশের কোর্টের বিরুদ্ধে বা যে দেশের হোম মিনিস্টার লাঠি মিছিল করে, এই কথাগুলি কিন্তু আমরা বারবার নাসিম সেই তার ছেলের দিকে মাঝে মাঝে টক শোতে আসে, আরে তোমার বাবা বাংলাদেশের কোর্টের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে, এইগুলি আমরা জানি। রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনাবাহিনীর ওয়াইফদেরকে তারা কিডন্যাপ করেছে, যে কারণে সেনাবাহিনী শেখ মুজিবের হত্যার পিছনে সেই মুস্তাক আওয়ামী লীগের নেতা কর্মীরা 100% তারা এটার ষড়যন্ত্রে ছিল এবং সরাসরি তারা সরকারও গঠন করেছিল। আব্দুল মালিক উকিল লন্ডন এসে বলেছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে শেখ হাসিনা শেখ মুজিবের পতনের বিষয়ে আপনার অপিনিয়নটা কি? উনি বলেছিল যে ফেরাউনের বংশ ধ্বংস হয়েছে, আমি ভেরি হ্যাপি। এবং এই পত্রিকাগুলি আছে, তো সেই ফেরাউন এবং এই ফেরাউনরা কন্টিনিউয়াসলি দেশের বিরুদ্ধে তারা কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র করছে। তো আমি বলবো যে ব্রাদার, আপনি আগামীতে একটা ওই যে 2-3 সপ্তাহ পরেও এই বাংলাদেশের মানুষকে একটু আপডেট করবেন। এবং আপনারা নিজে বিক্রি আজকে সাগররুনি, আমরা তো 2-3 সপ্তাহের মধ্যে তো আমরা এখান থেকে টিকিট করার চিন্তা ভাবনা করছিলাম। আমরা তো দেশে যাব, আমরা দেশে আসছি, আমিও যাব, আপনারাও যাবেন। বাংলাদেশে আমরা প্ল্যান করছি যে উই উইল চেক আওয়ার বাংলাদেশ। হাসিনা সরে যাবে, হাসিনা বিলিভ মি নভেম্বর ক্রস করার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। আজকে দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি প্রত্যেকটা অঙ্গ সংগঠন প্রস্তুতি নেন, দেয়ালের সাথে পিঠ রেখে গেছে। ডু ও ডাই। আওয়ামী লীগের চোখ রাঙ্গানি ভয় পাবেন না, কারণ সারা বিশ্ব আপনাদের সাথে আছে।
বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। হাসিনার পতন নিশ্চিত। আজকে আমি গ্যারান্টি দিলাম, আপনারা 2 মাস পরে আমার সাথে কথা বলবেন, আমরা এর ভিতরে বাংলাদেশে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রিতাপা, আজকে পিটার হাস একটা কথা বলেছেন, আমি এটা 1 মিনিটের ভিতরে আপনি জবাব দিয়ে দেবেন, আমরা বিদায় নিয়ে নেব। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে 28 তারিখে বিএনপি যে সমাবেশ করবে, সেই সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি প্রশ্ন করেছেন যে তোমরা কি 28 তারিখে রাস্তাঘাট সব আগের মতো বন্ধ করবা কিনা, এটার ব্যাপারে বলেন। আপনার স্বামী একজন সাবেক রাষ্ট্রদূত ছিলেন, কূটনীতি নিয়ে এখনো আপনি এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ অনেক জায়গায় আপনার বিভিন্ন কানেকশন আছে। আপনার কি মনে হয় এই বক্তব্যের পরে আসলে মানে আমেরিকার মতো একটা দেশ বাংলাদেশকে এটা কি মেসেজ দেয়? এটা তো খুব পরিষ্কার মেসেজ। এটা বলছে যে আমেরিকা তো বারবার করে বলছে, পশ্চিমা বিশ্ব আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে আছে, তারা বারবার বলছে যে জনগণ, বাংলাদেশের জনগণ যা চায় আমরা তাই চাই। তারা চায় বাংলাদেশে একটা সুষ্ঠু, স্বচ্ছ এবং কি বলে অংশগ্রহণমূলক নির্বাচন তারা চায়। তারা বারবার কিন্তু এটা পরিষ্কার করছে। তো সেখানে তো এটা যেটা আমার মনে হয় পিটার হাস যে মেসেজটা দিতে চেয়েছেন বা যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই যে পাশাপাশি তারা যে বিএনপি যখনই কোনো কর্মসূচি দেয়, পাশাপাশি তারা আরেকটা কর্মসূচি দেয় এবং শান্তির নামে তারা অশান্তি তৈরি করতে একটা সচেষ্ট থাকে। তো সেখানে ওরা বলে দিয়েছে যে তোমরা কি এই সমাবেশগুলো করতে দিবে নাকি তোমরা এখানে, মানে এই যে এই থ্রেটটা, আমি কিন্তু এই খবরটা আগেই শুনেছিলাম যে বিএনপি যখন আওয়ামী লীগ যখন দেখবে যে তাদের কোনো রাস্তা, সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখন তারা হার্ড লাইনে যাবে এবং তারা একটা মানে বাংলাদেশের মানুষের উপর একটা আক্রমণ করবে বলে সবাই কিন্তু আগে থেকেই ধারণা। ঠিক আছে আপা, আপনি আমাদের এখনো প্লেনে 3-4টা সিট বাকি আছে, আমরা পুরো প্লেন নিয়ে যাব। আলাদা আলাদা কি অনেক মানুষ, তো আলাদা আলাদা টিকিট না কেটে প্লেন পুরো একটা করা হয়েছে, আমরা চার্টার করে যাবো তো ইনশাআল্লাহ। আমাদের এটা নিশ্চিত করা উচিত। আর মালিক ভাইও আছেন, মালিক ভাইকেও অংশগ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আন্দোলনের কিন্তু বিকল্প নাই। বিদেশিরা কিন্তু আমাদের কিছুই করে দিতে পারবে না। আমাদের রাস্তায় আমাদের দাবি আদায় করে নিতে হবে, কারণ সবকিছুই আমাদের পক্ষে আছে। তারেক রহমান তো বলেছেন যে ফয়সালা রাজপথেই করতে হবে, রাজপথে, জি উনি বলেছেন। এবং এই যে আমাদের দেশকে যে অকুপাই করে রেখেছে, এই যে অকুপাই, সেই জন্য আমাদের উই হ্যাভ টু টেক ব্যাক আওয়ার কান্ট্রি। তারেক রহমান সাহেব খুব যথাযথভাবে বলেছেন যে টেক ব্যাক বাংলাদেশ, আমাদের দেশ আমাদের মধ্যে ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের কথা বলার স্বাধীনতা সবকিছু ফিরিয়ে আনতে হবে। সেটাই হচ্ছে আমাদের শেষ মেসেজ। কিন্তু রাস্তায় থাকতেই হবে। এই যুদ্ধটা আমাদের শান্তির জন্য, আমাদের স্থিতিশীলতার জন্য, আমার গণতান্ত্রিক অধিকারের জন্য, আমাদের বেঁচে থাকার অধিকারের জন্য। যখন একটু আগে ইলিয়াস যে ভিডিওটা দেখিয়েছেন যে জিনিসপত্রের দাম বেড়েছে, ইলেকট্রিসিটি বিল বেড়েছে, গ্যাস বিল, পানির বিল বেড়েছে, মানুষের কিন্তু আয় বাড়ে নাই, মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে। আপা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষও সব মুখিয়ে আছে। সবাই ভালো থাকবেন। মালিক ভাই আপনাকে ধন্যবাদ, রিতা আপা আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।